স্পষ্ট প্রশ্ন, রাম মন্দির আপনি বলেছেন রাম ঐতিহাসিক ক্যারেক্টার, যদি রাম ঐতিহাসিক ক্যারেক্টার হয় তাহলে রাম মন্দির গিমিক কেন হবে? যে ঐতিহাসিক ক্যারেক্টারকে হিন্দুরা পুজো করে সেখানে মন্দির বানানো হলে সেটাকে কেন গিমিক বলা হবে? আর যদি বলা হয় তার প্রতিবাদ হবে না? মণিশঙ্কর দা বলুন। দেখুন, আপনি আপনার মতো স্পেসিফিক করে কিছু কিছু কোটেশন নিয়ে সেগুলোকে আলোচনা করার চেষ্টা করছেন। আমার কথা হচ্ছে, আমাকে বলতে দিন, আমার কথা হচ্ছে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় থাকতে চায় বা তাদের পলিটিক্যাল যে চিন্তাধারা তারা এস্টাবলিশ করতে চায়, তাদের একটা এজেন্ডা থাকে, তাদের একটা বক্তব্য থাকে। সেই বক্তব্য দিতে গিয়ে সার্বিকভাবে তার যে বক্তব্যটা, সেখান থেকে কিছু কিছু জিনিস আপনি তুলে আনছেন যেগুলো সব পার্টির মধ্যে বলে থাকে। আমার কথা হচ্ছে, আপনি যেভাবে অনুষ্ঠানটা শুরু করছেন, যারা টিভিতে দেখছে তারাও কনফিউজ, আমিও কনফিউজ, যে আমি বলছি তারাও কনফিউজ, আমিও কনফিউজ। আমি তার আগে একবার জানিয়ে রাখবো, সন্দীপা ম্যাডাম বাইকটা আমরা পেয়ে গেছি, প্লে করব। তার আগে মণিশঙ্কর দা কন্টিনিউ করুন। আমি যেটা বলতে চাইছি যে মানুষ তো সংস্কৃতিটাকে দেখবে, যে কোন পার্টির কি সংস্কৃতি এবং ভারতবর্ষে কি সংস্কৃতি আমরা আনতে যাচ্ছি বা কি সংস্কৃতি ছিল, দুটোর সঙ্গে লোকে কম্পেয়ার করবে। আমি বলছি 2.5 বছর 3 বছর আগে যে একটা রামায়ণ, সেটাকে নিয়ে আপনি নতুন করে মানুষকে ভাবাচ্ছেন। ছোটবেলার থেকে ঠাকুমা মায়ের কাছ থেকে রামায়ণ পড়েছে, শুনেছি, আমরা জানি না রাম কি রাবণ কি সবাই জানি। এবার আমার কথা হচ্ছে, আপনি তাহলে এইটা স্পষ্ট করলেন যত রকম তর্ক রাম নিয়ে, সেগুলো সব কংগ্রেসের সঙ্গে বিজেপির, তৃণমূলের কোনো এখানে রোল নেই, মানে যেটুকু আপনি বলতে চাইলেন। তাহলে আপনারা এখানে বলতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সরকারটা যেটা আছে, রাম নিয়ে এরা কিন্তু না, রাম মন্দিরকে গিমিক বলা তো অবশ্যই আমার মনে হয় হিন্দু বিরোধী মন্তব্য, কারণ রাম মন্দির তো গিমিক নয়। আমি বলছি রামকে কিভাবে শ্রদ্ধা করব, রামায়ণকে কিভাবে শ্রদ্ধা করব, এই 2.5 বছর পরে রিপাবলিক বাংলার থেকে যদি আমাদের, না রিপাবলিক বাংলা না, আমি সাধারণ হিন্দুদের কথা বলছি। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলাটা ঠিক হয়নি, আমি বলছি, তাই নয় কি? আপনি কি মনে করেন মণিশঙ্কর? আমি বলছি রামায়ণের থেকে আমরা কি শিক্ষা পাই সেটাই তো আমরা নেব। রাম কি কাল্পনিক, কিন্তু রামকে কাল্পনিক বলে কথা নয়, যে কাল্পনিক তার থেকে কি শিক্ষা নেব? ঐতিহাসিক হলে রামায়ণের যে সারাংশ, আপনি তো ঐতিহাসিক বলেছেন, আমি বলছি ঐতিহাসিক হলে রামায়ণের যে সারাংশ, কাল্পনিক হলে যে রামায়ণের সারাংশ, তো পরিবর্তন হবে না। রামায়ণ থেকে যে আমরা শিক্ষা নিই, রামায়ণ থেকে এখনো যেটা শিক্ষা নিই, শিক্ষা নেব, সেটার সঙ্গে রাম ঐতিহাসিক বা কাল্পনিক এটার কোনো সম্পর্ক নেই। ফলে এই নিয়ে তর্ক বিতর্ক করে আপনি মূল সংস্কৃতিটাকে তো চেঞ্জ করতে পারবেন না। সংস্কৃতি, বাংলা সংস্কৃতিতে রাম তো ঢুকে আছে, তাই না? রাম তো প্রত্যেক বাঙালির হৃদয়ে আছে। শুনুন, আমার ছোটবেলায় আমার ধারণা ছিল যে যে ইস্ট বাঙালগুলোই মনে হয় ইস্ট বেঙ্গলের সমর্থক। পরে আমি দেখেছি প্রচুর এদেশি লোক ইস্ট বেঙ্গলের সমর্থক আছে। ফলে আপনাদের একটা ধারণা হচ্ছে যে শুধুমাত্র হিন্দুরাই রামকে ভক্তি করে, না, হিন্দু বাদ দিয়ে অনেক জাতি আছে যারা রামায়ণকে শ্রদ্ধা করে, যারা রামকে শ্রদ্ধা করে। আপনি সেইগুলো অবশ্যই অবশ্যই, এটাই তো আমি শুনতে চাইছি। আমি মানুষের কাছে আঘাত করে আরেকটা ধর্মকে আপনি আঘাত করছি না, কে বলেছে আঘাত করছি? যদি রাম মন্দির যেখানে এস্টাবলিশ হয়েছে সেখানে রামকে ঐতিহাসিক মানলে রামের জন্মস্থানকে ঐতিহাসিক মানতে হবে, আর রামের জন্মস্থানে রাম মন্দির হবে, এতে তো কোনো আঘাতের জায়গা নেই। মানুষের কাছে যাবে, আসি মানুষ অবশ্যই সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে, সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে ওখানে রাম জন্মস্থান ছিল, তাই মন্দির হয়েছে, এবং সেখানে কোনো ধর্মের আঘাত করার তো বিষয় নেই, কিন্তু ওটাকে গিমিক বলা, সেটা আঘাত করা। গিমিক কেন হবে? আমি যাব 3 জন কথা বলি, মসজিদ ভাঙার কথা বলেছিল, সুপ্রিম কোর্ট বন্ধ করেছে। এক সেকেন্ড, সুপ্রিম কোর্ট ওখানে মন্দির করার অনুমতি এই জন্যই দিয়েছে কারণ প্রত্নতাত্ত্বিকভাবে ঐতিহাসিকভাবে এস্টাবলিশ হয়েছে সেখানে রাম জন্মস্থান ছিল। মানুষদা আসি বেশ বেশ প্রত্নতাত্ত্বিকভাবে হয়নি, হয়েছে প্রত্নতাত্ত্বিকভাবে, হয়েছে প্রত্নতাত্ত্বিকভাবে, ঠিক তার নিচে মন্দির বানানো গিয়েছে। বিশ্বাসের উপর ভিত্তি করে রাম মন্দির হয়েছে না এভিডেন্সের উপর? মানসদা উত্তর নেব। মানসদা বলবে। মানসদা শুধুমাত্র বিশ্বাস না প্রত্নতাত্ত্বিক এভিডেন্স আছে? বলুন মানসদা। দুটো বিষয়ে কনফিউশন দূর করা উচিত। এক হচ্ছে হিন্দু কারা, এর সুনির্দিষ্ট সংজ্ঞা আছে ভারতীয় সনাতন শাস্ত্রে। আমি সেখান থেকে বলছি, সুমেরুতন্ত্র বলে ভারতীয় সনাতন শাস্ত্রের একটি বই আছে, সেখানে বলা হয়েছে হিমালয়ং সমারভ্য যাবতিন্দু সরোবরম তদ্দেব নির্মিতং দেশ হিন্দুস্থান সউচ্চতে। এই শ্লোকটাই অন্যভাবে আছে, তৎ জন স্থানং জন
হিন্দু সাউচ্চতে মানে হচ্ছে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত দেবতাদের নির্মিত যে দেশ, সেই দেশকে যারা নিজের দেশ মনে করে তারা প্রত্যেকে হিন্দু। এটা হচ্ছে তার মানে এবার ভেবে নেবেন যে আমি নিজেকে হিন্দু মনে করি কি করি না, এটা শাস্ত্র অনুসারে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভারতীয় শাস্ত্রে বিশ্বাসের জায়গা খুব কম। বৃহস্পতি শাস্ত্রে বলা হয়েছে ন হি যুক্তিহীন, বাংলা করে বললে যুক্তিহীন যা কিছু সেটা ধর্ম নয়। তার মানে ধর্ম যুক্তির উপরে নির্ভরশীল। বাকি যে সমস্ত বই আছে, ধরো সাতির জরথ্রুষ্টদের ধর্মগ্রন্থ, জেন্দাবেস্তা, রামকোষ, মহাভারত, ভবিষ্য পুরাণ, কালিকা পুরাণ, সেগুলোতে বলা হয়েছে তারাই হিন্দু যাদের মধ্যে কোনো রকমের হিংসা থাকবে না, যারা পরজন্মবাদে বিশ্বাস করবে এবং যাদের নির্দিষ্ট দেব উপাসনার পদ্ধতি থাকবে না, যে যাকে খুশি উপাসনা করতে পারে। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, বেদের শ্লোক। এই সংস্কৃতিকে যদি মানেন কেউ, যদি ভারতকে কেউ দেবতার দেশ বলে মানেন, তাহলে তিনি হিন্দু, সেখানে কোনো দ্বন্দ্ব নেই। এই নিয়ে বিবেকানন্দ যখন শিকাগো থেকে বক্তৃতা দিয়ে ফিরছিলেন, তখন পাকিস্তানের ধ্যান সিং হ্যাভেলিতে শুধুমাত্র হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি বলে একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন যে হিন্দু ধর্ম কি, হিন্দু কি। সেখানে তিনি খুব পরিষ্কার বলেছিলেন, উত্তরাধিকার সূত্রে আমরা যে সংস্কৃতি পেয়েছি, সেই হিন্দুত্বকে, হিন্দু ধর্মকে যদি কেউ অস্বীকার করে, যদি ভারতবর্ষ কোনোদিন অস্বীকার করে, সেদিন আর ভারতবর্ষ থাকবে না। ভারতবর্ষ সেখানে হিন্দু সংস্কৃতি থাকতে হবে। যতদিন হিন্দু সংস্কৃতি থাকবে ততদিন ভারতবর্ষ থাকবে। বিবেকানন্দ, লাহোর, ধ্যান সিং হ্যাভেলির বক্তৃতা। বেশ, আমি যাব ঝন্টু বাবুর কাছে। ঝন্টু বাবু, ঐতিহাসিকভাবে শ্রী রামচন্দ্র ছিলেন কি না ছিলেন তা সেটা ইম্পর্টেন্ট নয়, তার শিক্ষাটা শুধু নিতে হবে এমনটা মণিশঙ্কর দা বলছেন। কিন্তু তার শিক্ষাটাও কি তৃণমূল কিংবা কংগ্রেস কিংবা বামপন্থীরা নিচ্ছেন, নাকি শুধু কথায় হিন্দু ভোট পাওয়ার জন্য রামকৃষ্ণদেবের ছবি, মাহেশের ছবি লাগিয়ে গতকাল আমি দেখলাম সিপিআইএম এর রাজ্য সম্মেলন হলো, এবার নতুন করে ট্রেন্ড হয়েছে হিন্দুদের ভোটটা পেতে হবে কিন্তু নিজের অ্যান্টি হিন্দু স্ট্যান্সটাও মেনটেন করতে হবে। কি বলবেন? ভাই আমাকে একটু সময় দেবে। বলুন। আমি পরিষ্কার বলি, ঐতিহাসিকভাবে যে মানুষটির অস্তিত্ব স্বীকার করে না, তার তত্ত্বকে যারা স্বীকার করার ভনিতা করে, আমি অন্তত একজন বিজ্ঞানের ছাত্র এবং ইতিহাসের এই পাঠটা চর্চা করার সূত্রে তোমায় বলছি, তাদের কথা কান দেবে না। আমি তোমায় বলি, যারা বলছে ঐতিহাসিক চরিত্রই নয় কাল্পনিক, তোমাকে তাদের দুটো কথা বলে শুরু করছি। যে মার্কো পোলোর যে উদাহরণটা দিলাম, সেই বইটা আমার কাছে এই মুহূর্তে আছে, সেখানে তিনি আফগানিস্তান, মরক্কো, আলজেরিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায় একজন হনুমান চরিত্র, যিনি সেখানকার একটা সমাজ ব্যবস্থায় ব্যপ্ত করে রেখেছেন একটা সুশৃঙ্খলা, তার গল্পটা আছে। গল্প আছে লাউসের মন্দিরে বৎসেফাম, এখানে অনেকেই ঘুরতে গেছিল, বৎসেফাম বৎপা কেভ, তার দুর্গে, তার দেওয়াল এখান থেকে কত দূরে রামায়ণের চরিত্রগুলো অঙ্কিত আছে। শুধু তাই নয়, পলামা অনুবাদে ফরাসিতে পরিষ্কার দেওয়া আছে। এই যে ফিলিপিন্সের মুসলিম সম্প্রদায়ের মধ্যে রামায়ণের অস্তিত্ব। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে বলতে দিবে না, এই যে বিরোধিতা ছাড়া যাবে না। এবার শুনে নাও যে বিবেকানন্দ যে কথাটা বলেছিল, আই এম প্রাউড টু কল মাইসেলফ আ হিন্দু, সেই কথাটা শুধু কি বিবেকানন্দ বলেছিল? খেয়াল করবে, আজকে যিনি কংগ্রেসের প্রতিনিধি আছেন, তার সরকারের সময় শিক্ষামন্ত্রী মোহাম্মদ করিম চাগলা তাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন, আই এম মুসলিম বাই রিলিজিয়াস অ্যান্ড হিন্দু বাই রেস। অর্থাৎ হিন্দু একটা ব্যাপক অর্থে সংস্কৃতির নাম, এটা অস্বীকার করতে বাধা কোথায়? শুধু তাই নয়, ইকবাল সাহেব বলছেন, ইকবাল সাহেব সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই যে হিন্দু, এটা কি? এটা কোনো উপাসনার নাম নয়, ব্যাপক অর্থে একটা সংস্কৃতির নাম, যেখানে সবাই আছে, সবার উজ্জ্বল উপস্থিতি। অর্থাৎ হিন্দুর দুটো ধারা, একটা ব্যাপক, একটা সংকীর্ণ। ব্যাপকতার কথা যারা অস্বীকার করে বলছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।